আচ্ছা মার্কারটা কোথাও পড়ে আছে না দেখো তো। উনিশ নম্বর প্রশ্ন। কোশ্চেনে বলেছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। আচ্ছা রিয়া বলবা সমকোণ সংলগ্ন কথার অর্থ কি? দুটি বাহু তাই না, তার মানে হচ্ছে এটা যদি সমকোণ হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু মানে এই বিন্দু থেকে অতিভুজের উপর, তাহলে অতিভুজ এঁকে নিলাম, অতিভুজের উপরে লম্ব আঁকতে হবে, উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো পাশে ব্র্যাকেটে দিয়েছি কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে বোঝা যায় যে উত্তর দশমিকে আসবে, হয়েছে? আর দশমিকের উত্তরটাকে আমাকে আসন্ন মানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে অতিভুজ তাহলে আগে বার করে নেবো। যদি ভূমি 12 হয়, লম্ব 5 হয়, তাহলে অতিভুজ বার করতে পারবো, তাই না? তো আমরা লিখবো কি, ত্রিভুজটির, হ্যাঁ ছবি আঁকবো, অবশ্যই আঁকবো। হ্যাঁ হ্যাঁ অঙ্কে লাগবে। উপরে আঁকো, উপরে আঁকো, উপরে বড় করে আঁকো। তোমরা ছবি দেখে অঙ্কটা পড়বা এবং বুঝবা, বাড়ি গিয়ে মুখস্থ করে কোনো লাভ হবে না। মুখস্থ করে কি হবে? আচ্ছা ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 12 সেমি ও 5 সেমি। ধরি ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC সমান সমান 90 ডিগ্রি, AB সমান সমান 5, BC সমান সমান 12 সেমি। অতএব অতিভুজ AC সমান সমান √। আচ্ছা পায়েল সূত্র কি পড়েছে একটাও? ও সবে এলো, বাইরের লোকজন কি আছে? এই তো দেব বিশ্বাস আছে। দেব বলো অতিভুজ সমান সমান সূত্র কি হবে? দীপ বলো অতিভুজ সমান সমান সূত্র কি? ওই দীপ বলছে, শোনো। তুমি বুঝতে পারছো কি অঙ্ক প্র্যাকটিস করেছো তোমরা? ভূমি √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, খুব সহজ। ভূমি স্কয়ার মানে কত? ওরে আমি বলেছি অঙ্ক প্র্যাকটিস করতে, তুমি সূত্র পড়বো না? খেয়েছে। ধরো তোমাকে বলা হলো বাজারে যেতে, এখন যে জিনিসকে রাস্তা পার হতে,
আমাকে তো বলুনি গাড়ি দেখে রাস্তা পার হতে হবে, আমি তো রাস্তা পার হয়ে গেছি। এ কেমন গো, এ কেমন গো, পাশাপাশি লিখলেও হবে। আচ্ছা 144 সেন্টিমিটার। আচ্ছা 144 আর 25 যদি যোগ করে যায় 169 সেন্টিমিটার। সঞ্চারী বলো। ধন্যবাদ। সমান সমান √13 তার হোল স্কোয়ার সেন্টিমিটার সমান সমান 13 সেমি। তাহলে অতিভুজ কত পেলাম? 13 সেন্টিমিটার। হয়ে গেছে। আচ্ছা লেখা বন্ধ করে দাও। দেখো আমরা এ থেকে সি এর দৈর্ঘ্য পেয়ে গেছি না? পেয়ে গেছি। আচ্ছা এবার আমাদের যেহেতু লম্ব দেওয়া আছে, দেখো আমরা হচ্ছে ওই যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্রের সাহায্যে বার করতে পারি। কখন আছে কি সেই সূত্রটা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হিসাবে বার করতে পারি। দেখো আমাদের কাছে হাফ হাফ তো আছে, ভূমি 12, উচ্চতা 5 আছে, এটাতে একটা ক্ষেত্রফল বার করতে পারবো। তো ওটাকে আমরা বার করে নিই। তাই কি লিখবো? অতএব এবিসি ত্রিভুজের, হ্যাঁ বলো। ইয়েস, তুমি যেটা বলছো ওটাই করব। আমরা এই লম্বটাকে এক্স ধরে নেবো, হয়েছে। দিয়ে আমরা এই দুটো বাহুর সাপেক্ষে মানে ভূমি আর লম্ব ধরে আগে সাধারণ একটা ক্ষেত্রফল বার করব, একটা কিছু একটা পাবো, হয়েছে। পরে এই এক্স লম্বের ভিত্তিতে আরেকটা ক্ষেত্রফল বার করব, হয়ে গেল। তো ওখানে এক্স থাকবে, দিয়ে এক্স এর মান আমরা পেয়ে যাবো, তাহলে হয়ে যাবে। তাই কি লিখবো? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি কত? আচ্ছা আমরা একটা কাজ করি, নিচে লিখি। হাফ ইন্টু ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা 5। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি কি, আচ্ছা লেখো বর্গ সেন্টিমিটার লেখো। বোঝার জন্য ব্র্যাকেটে একটা কথা লিখে রাখবো, বোঝার জন্য ব্র্যাকেটে যাও। হ্যাঁ নিচে লিখবা, লেখো। আমি বললাম নিচে যাওয়া, নিচে লিখলেও চলবে, সাইডে লিখলেও চলবে, পাশের জন্য জায়গা থাকে কিছু লেখার জন্য, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা এখানে আমি কি লিখবো, যে এখানে বিসি সমান সমান ভূমি আর এবি সমান সমান লম্ব, হয়ে গেল। আচ্ছা একটু কাটাকাটি করি, 2 দিয়ে 12 কাটলে কত হবে? 6, আর 5 6 হবে 30। হ্যাঁ 60 হতো 2 দিয়ে গুণ করলে, 5 6 30 হবে। তাহলে আমরা ওই লম্ব আর ভূমি দিয়ে একটা পেলাম 30। তাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 30 বেরিয়েছে। এইবার আমরা ধরে নেবো কি, ধরি সমকৌণিক বিন্দু, মানে যেখানে সমকোণ তৈরি হয়েছে, সমকৌণিক বিন্দু বি থেকে এসি অতিভুজের উপর এসি অতিভুজের উপর বিডি লম্ব অঙ্কন করা হলো। অতএব 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 আচ্ছা উপর বিডি লম্ব অঙ্কন করা হলো, যার দৈর্ঘ্য কি ধরে নেবো আমরা? এক্স সেন্টিমিটার। তাহলে এখন এই লম্বের সাপেক্ষে আমরা একটা ক্ষেত্রফল বার করব। এই সাইডটা হয়ে গেছে না টোকা? আচ্ছা দেব বিশ্বাস, দেখো তো লাল হয়েছে কিনা সব, ক্যামেরা তালা সব লাল আছে তো? ঠিক আছে, সাদা না নীল হয়ে যাবে। তুমি আবার সবুজ দেখছো না তো? ও কি কথা। আচ্ছা ঠিক আছে, এই তো ঠিক আছে। এবার লিখবো কি, অতএব আবার এবিসি ত্রিভুজের দুটো ধারে বলতে, হ্যাঁ একবারে যে যে লম্ব আর ভূমি দেওয়া ছিল তার সাপেক্ষে ক্ষেত্রফল বার করবো, আর একটা যে লম্বটা আমরা ধরে নিলাম এক্স তার সাপেক্ষে আমরা আরেকটা ক্ষেত্রফল বার করবো, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দুটোকে সমান করে দেবো। আচ্ছা দেখো
এ বি সি ডি। আচ্ছা, এখন আমরা বললাম যে বিডি বাহুর দৈর্ঘ্য এক্স হয়েছে, তাহলে বিডি কে যদি লম্ব ধরি তাহলে কার সাপে ভূমি কোনটা হচ্ছে, তাহলে ভূমি হচ্ছে এসি, তাই তো? বিডি কে যদি লম্ব ধরি তাহলে ভূমি কত হচ্ছে, এসি। তাহলে সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কত হচ্ছে আমাদের, এসির মাপ কত, এসির মাপ 13 পেয়েছি, অতিভুজ 13 ইন্টু উচ্চতা কত, যেহেতু এটা উচ্চতা তাহলে এক্স বর্গ সেমি হয়ে গেছে। 13x/2। আচ্ছা ছবিটা থাক, না না তোমরা তো এঁকেছো ওই সেম ছবি। 13x/2 বর্গ সেন্টিমিটার, বুঝতে পারলে না? বিষয়টা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা বার করেছি, বুঝতে পেরেছো তো? সেটা হচ্ছে এইটা 90 ডিগ্রি, এটা 12, এটা 5, মানে এটা ভূমি এটা লম্ব, সেই সাপেক্ষে বার করেছি, হয়ে গেছে। আরেকটা সূত্র, আবার এই সেম সূত্র দিয়ে আমরা অন্য বাহুর সাপেক্ষেও ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি। মানে আমরা বলছি না বি থেকে এসির উপরে একটা লম্ব এঁকেছি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, তাই না? তাহলে এটা যদি লম্ব হয় এর দৈর্ঘ্য কত ধরেছি, এক্স। তাহলে লম্বটা কার উপরে দাঁড়িয়ে আছে, এসির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এসি হলো ভূমি, তাহলে এইটা ভূমি এটা লম্ব, তাহলে এই সাপেক্ষে আমরা আরেকটা ক্ষেত্রফল বার করব। তাহলে ত্রিভুজের দুটো ক্ষেত্রফল একই হবে না আলাদা হবে, একই হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রশ্ন অনুসারে অতএব প্রশ্ন অনুসারে 13x/2 = 30। তাহলে বা দুইটাকে ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে 13x = 30 × 2, তাহলে বা x = কি হবে, 30 × 2 কত হয়, এবার 60 হবে বাই 13। এবার 60 কে 13 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে বইতে বলেই দিয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আনতে হবে। এবার ওই 4 দশমিক সামথিং কিছু, হ্যাঁ প্রায় 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত ভাগ করতে হয়। তোমার মনে আছে আসন্ন মান একটু একটু? আচ্ছা 13 ঘরের নাম তো বলে 4 13 52, 5 13 75, 4 13 52 হবে কত, 8, দশমিকের জন্য 0। আচ্ছা 6 13 হচ্ছে 78, 6 13 78, পড়ে থাকলো 2, দশমিকের জন্য 0, 13 একে 13, পড়ে থাকলো কত, 7। তাহলে 6 13 78, তাহলে 5 13 65, 5 13 65, পড়ে থাকলো 5, দশমিকের জন্য 0, 4 13 52 হয়, তো 3 13 39 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে 11। আচ্ছা তাহলে এখন মান কত পেলাম, হ্যাঁ x = 4.615। আচ্ছা এখানে একটুখানি আসন্ন মানে বিষয়টা বলি। দেখো আসন্ন মানে দশমিকে বলেছে কি 3 ঘর পর্যন্ত, তাহলে যে ঘর পর্যন্ত বলেছে সেটার দিকেই আমি দেখব, কিন্তু হিসাব করব তার পরেরটা দিয়ে। 3 নম্বর সারে 5 আছে, হিসাব করতে হবে তার পরের সংখ্যাটা দিয়ে, তাহলে তার পরে কত আছে, 3, 4-এর থেকে বড় নয়, তাই তো? তাহলে আগের ঘরে 1 যোগ হবে না, তাহলে 5ই থাকবে, 6 1 5। আচ্ছা এইখানে যেহেতু কোনো রকম একক লেখা যায় না, পাশে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবা প্রায়, কারণ যেহেতু এটা আসন্ন মান, ঠিক আছে? এরপরে হস্যু দিয়ে উত্তরটা লিখে নেব। হ্যাঁ বলো, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বলেছে। দেবেন এটা, ও তোমাদের কোশ্চেনটা দেখা হয়নি, দেখো পরীক্ষার আগে দেখে নেবো, পরে পাওয়া যাবে না। হয়ে গেছে আমার এটা টুকু এটা কিসের গো, ও তো ভুলেই গেছি আমি, তোমাদের বই থেকেই দিতে হবে, শুধু একটু কাটছাট করে দিতে হবে। খিদে বয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, কে বাজে বাজ পেয়েছে, ও হ্যাঁ দেবো দেবো, আজকে দেবো। এ টোকা হয়ে গেছে সবার, কপাতা হলো এটা, এক পাতার একটু বেশি।
তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাও আজকে। হ্যাঁ হ্যাঁ, এ দাদা লিখে নি আগে। ক্লিয়ার হয়েছে? আদিত্য 20 নম্বর কোশ্চেনটা পড়ো। কুড়ি নম্বর প্রশ্ন। তো বই কই? বার করোনি না আনোনি? হ্যাঁ হ্যাঁ, বইয়ের জায়গা পাওয়া যাচ্ছে না, কঙ্কনাটা চেপে বসো। কুড়ি নম্বর প্রশ্ন। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করি। মানে জিনিসটা এরকম, একটা সমকোণী ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 3, 4 ও 5। এখান থেকে একটা বর্গক্ষেত্র কাটতে হবে, মানে এইভাবে একটা বর্গক্ষেত্র কেটে নিতে হবে যার একটা বিন্দু কোথায় ঠেকে থাকবে? অতিভুজের উপর। তাহলে প্রথমে আমরা একটু এবিসি লিখে নেবো। হ্যাঁ এটাই হবে এবিসি। তাহলে এটা ডি, এটা তাহলে ই, আর এটা তাহলে এফ। ঠিক আছে? ডিইএফ। আচ্ছা এটুকুনি হয়ে যায়। শুনে না, শুনে নাও অঙ্কটা কিভাবে করবে একটু বলে দিই। আচ্ছা এটুকুনি করার পর দেখো তো এখানে এইটা একটা বর্গক্ষেত্র তৈরি হলো না? তাহলে বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল আছে। তাহলে বর্গক্ষেত্র হওয়ার সঙ্গে সঙ্গে এই সাইডে একটা ত্রিভুজ, এই সাইডে একটা ত্রিভুজ হলো, তাই না? এখন একটা জিনিস দেখো, যদি এইটা বর্গক্ষেত্র হয় তাহলে এইখানে তো 90 ডিগ্রি তৈরি হয়েছে, আবার এখানেও 90 ডিগ্রি তৈরি হয়েছে, তাই না? আমরা ধরে নেবো কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে হয়েছে। তার মানে কি বিডি এর মাপও কিন্তু তাহলে এক্স হবে। বিডি এর মাপ এক্স, আবার ইবি এর মাপও কত হবে? এক্স হবে। হয়েছে? এবার দেখো, এবার বি থেকে সি এর মান ছিল 4, তার থেকে বি থেকে ডি কেটে নিয়েছি, তাহলে ডিসি এর মাপ কত হবে? 4 থেকে এক্স বাদ দিতে হবে। খাতাতে বড় করে আঁকবা যেন পরিষ্কার থাকে। একইভাবে দেখো বি থেকে ই পর্যন্ত এক্স কেটে নিয়েছি, ইয়েস পুরোটা 3 ছিল, তাহলে হবে 3 - এক্স হয়ে গেল। আচ্ছা খেয়াল করে দেখো তো, যদি আমরা ডি সি এফ এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আছে আমাদের কাছে। একইভাবে যদি আমরা এফ ই আর এ এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানি মানে কি, তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখন এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফলকে আমরা তিনটে ছোট ক্ষেত্রের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। তিনটে, একটা ত্রিভুজ আঁকতে হবে বলছো যখন। এটা ছিল আমার ধুতি, ছোটবেলায় ধুতি পরতো। ছেড়ে দাও সে গল্প, বাদ দাও, এখন এখানে চলে আসো। হ্যাঁ আসলে আমি গার্লস স্কুলের সামনে ফুচকা বেচতাম, তখন ধুতি পরে যেতে হতো।
আচ্ছা হয়েছে। তাহলে রিয়াদ কটা ক্ষেত্র এখানে? তিনটে না চারটে? একটা, দুটো, তিনটে। চার নাম্বার কই? তিনটে। তাহলে আমরা কি করবো দেখো, এই যে নিচে ত্রিভুজটা আছে এর লম্ব আর ভূমি জানি, এর ক্ষেত্রফল পাবো। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে এর ক্ষেত্রফল পাবো। আবার দেখো উপরে যে ত্রিভুজ আছে তার লম্ব আর ভূমি জানি, তার ক্ষেত্রফল পাবো। তিনটের ক্ষেত্রফলকে আমরা যোগ করব। হয়েছে? যোগ করার পরে হ্যালো বল। হ্যাঁ করে দেবো, ঠিক আছে পাঠিয়ে রাখ। আমি, তুই পাঠিয়ে রাখ, আমি কলেজে যাবো, দিয়ে যাবো কোনো। হ্যাঁ ঠিক আছে। তুই যা তুই তুই যা করতে হয় তুই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দে, আমি করে রাখবো। হ্যাঁ আজকেই দেবো। হ্যাঁ আচ্ছা এই শোনো, এবার দেখো তো এই যে গোটা ত্রিভুজটা আছে মানে এ বি সি, তার তিনটে বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে। নিচের বাহুর দৈর্ঘ্য আমরা 4 ধরেছি, সাইডেরটাকে 3 ধরেছি। তাহলে নিচেরটা কি লম্ব, নিচেরটা ভূমি, সাইডেরটা লম্ব। তাহলে এই ভূমি আর লম্ব থেকে একটা ক্ষেত্রফল পাবো না, সেটা ত্রিভুজের অ্যাকচুয়াল ক্ষেত্রফল। আর এই তিনটের যোগফল আর ত্রিভুজের ক্ষেত্রফল, তো ওই দুটোকে আমরা কি করব, সমান করে দেবো। তাহলে আমরা লিখবো কি, ধরি, ছবিটা মুছে যাবে না, রেখে দিতে হবে। হ্যাঁ বলো। এই তিনটে ক্ষেত্রফল একবারে যোগ করব, দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে আমরা সমান করে দেবো। হ্যাঁ আয়তো বলো। আরে আসলে এখানে তো এক্স হয়েছে, পুরোটা তো 4, ওই জন্য নিচে দিয়েছি। ঠিক আছে, লেখো ধরি ত্রিভুজ এবিসি এর, ধরি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ওই একই রকম 90 ডিগ্রি, কমা ভূমি বিসি সমান সমান 4 সেমি, রিয়া কথা না, লম্ব এবি সমান সমান 3 সেন্টিমিটার, অতিভুজ এসি সমান সমান 5 সেন্টিমিটার। হয়ে গেল? আচ্ছা 5 সেন্টিমিটার। এই ত্রিভুজাকার ক্ষেত্রের মধ্যে এই ত্রিভুজাকার ক্ষেত্রের মধ্যে একটি, আচ্ছা মধ্যে সর্ববৃহৎ বর্গক্ষেত্র, নাম কি দেবো, বর্গক্ষেত্রের নাম কি দিয়েছি আমরা, বিডি এফ, ইএফবিডি, ই এফ ডি বি, ইএফডিবি, বিডিএফই, মানে হয় ক্লক না অ্যান্টি ক্লক, ইবিডিএফ হবে। তুমি হয় অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও অথবা ক্লক ওয়াইজ ঘোরাও, এর ক্রস করা যাবে না। ইডিএফবি ওইসব করা, অঙ্কন ওই তো, ও তো মারামারি করতেই এসছে, করুক মারামারি। আচ্ছা
অঙ্কন করা হলো যেটি বিসি বাহুকে ডি বিন্দুতে ও এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যদি বর্গক্ষেত্রের, আচ্ছা আবার লিখবো ধরি, ধরি বর্গক্ষেত্রের হলো বলতে হ্যাঁ 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 তারপর আচ্ছা ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স সেন্টিমিটার। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। অতএব ইএফ সমান সমান এফডি সমান সমান বিডি সমান সমান বিই সমান সমান এক্স সেন্টিমিটার এবং ডিসি সমান সমান 4 মাইনাস এক্স সেমি। যা কিছু আমি লিখছি সব কিন্তু ছবি দেখে দেখে লিখছি, কোনো কিছু মুখস্থ নেই। হ্যাঁ, আর কমা দিয়ে লিখবো কি এই সমান সমান 3 মাইনাস এক্স সেন্টিমিটার হয়ে গেছে। এবার লিখবো অতএব প্রশ্ন অনুসারে। আর বেশি ওই একবার হিসাব করবো না, তিনটে আলাদা আলাদা করতে অনেক বড় হয়ে যাবে। একবারে করবো, একবারে তোমাকে বুঝতে হবে। অতএব প্রশ্ন অনুসারে, পারলে লেখা বন্ধ করে দিতে পারো। অতএব প্রশ্ন অনুসারে সবার প্রথমে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল। কি লিখবো প্রশ্ন অনুসারে? ত্রিভুজ এ ই এফ প্লাস এই বর্গক্ষেত্র নাম কি? বর্গক্ষেত্রের নাম ইএফডিবি। ইএফডিবি প্লাস এই ত্রিভুজটা এফডিসি। ত্রিভুজ এফ ডি সি। আচ্ছা, তোমাদের মনে কোনো কোশ্চেন জেগেছে? ত্রিভুজ আঁকার সময় সামনে ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়, চতুর্ভুজের সময় সামনে চিহ্ন দেওয়া হয় না কেন? বলো। না, ব্যাপারটা ধরো ওখানে এবিসি ত্রিভুজ, তো ধর 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন আমি প্রকাশ করব তখন কিন্তু আবার কিন্তু এবিসি 90 ডিগ্রি, ওই জন্য অ্যাঙ্গেল দিতে হয় সামনে, আর ত্রিভুজ হলে ত্রিভুজ দিতে হয়। ও তাহলে ঠিক আছে। তাহলে সমান সমান ত্রিভুজ, বলো গোটা ত্রিভুজটার নাম কি হবে? এবিসি। আমি বলে দিচ্ছি, বললাম যে দেখো গোটা ত্রিভুজকে মোট 3টে খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথম ওই মাথার উপরের নাম কি? এ ইএফ। তারপরে চতুর্ভুজটার নাম ইএফ ডিবি। তারপরে নিচের এই ত্রিভুজটার নাম এফ ডিসি হয়েছে। ধরো এটা একটা ত্রিভুজ আছে, এর নাম এ বি সি। ছেলেটা তুচ্ছ প্রাণী। কি হয়েছে? কি কি? আমি তো আরো তুচ্ছ, মহা তুচ্ছ হওয়ার পরে এখানে আসে যে। যাই হোক, আচ্ছা এবিসি তো। তাহলে রিয়া বলে এই কোনটার নাম কি? কবে থেকে এরকম ভাবে কোন প্রকাশিত হচ্ছে? কোনটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। আর এই ত্রিভুজটার নাম কি? এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি। এখন ধরো আমি কিছু লিখলাম না, শুধু এবিসি লিখে দিলাম, তাহলে বলো কোনটা অ্যাঙ্গেল কোনটা ত্রিভুজ? বোঝা যাবে না? যেটা অ্যাঙ্গেল সেটার আগে অ্যাঙ্গেল দেবো, যেটা ত্রিভুজ সেটার আগে ত্রিভুজ দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা এবার শোনো, এই তিনটে ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কার ক্ষেত্রফল হবে? গোটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কঙ্কনা বলতে শুরু করবে। বাহ, কঙ্কনা বলবা। ত্রিভুজ এ ই এফ, ভালো করে দেখে নেবা কোন ত্রিভুজটা বলছি। এ ই এফ মানে এই ত্রিভুজটা। তাই এই ত্রিভুজের ভূমি কত? এই ত্রিভুজের ভূমি মানে মাটি।
মাটি এক্স, আর লম্ব 3 মাইনাস এক্স। তাহলে সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেছে, প্লাস পাশে কি ত্রিশা বলো, এই যে বর্গক্ষেত্রটা আছে, এই যে মাঝখানে এই যে বর্গক্ষেত্র, এর একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে এই ক্ষেত্রফলের সূত্র কি, তুমি বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, শ্রাবণী পারবা না, বাহুর স্কোয়ার, তাহলে বাহু যদি এক্স হয় তাহলে এক্স এর স্কোয়ার, তাহলে লিখবো কি এক্স এর স্কোয়ার প্লাস ত্রিভুজ এফ ডিসি, ত্রিভুজ এফ ডিসি, এই যে পেন খেতে হবে না, এফ ডিসির ভূমি কত, এফ ডিসির ভূমি কত 4 মাইনাস এক্স, আর উচ্চতা এক্স, তাহলে হাফ ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু এক্স সমান সমান, আই তো বলবো ত্রিভুজ এবিসি, মানে গোটা ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু, ইয়েস, আমি তা হাফ ইন্টু ভূমি কত, আর আদিত্য ছোটই আছে, এখনো বড় হয়নি, যাবে, এই সাইডটা টোকা হয়ে গেছে না, দেব দাঁত খুলে পড়ে যাবে, অত হাসি না। আচ্ছা আদিত্য একটা জিনিস দেখো, দেখো এগুলো ব্র্যাকেট আছে না, প্রথমে ব্র্যাকেট গুলো আগে গুণ করে নি, হ্যাঁ, তাহলে 1/2 ইন্টু, দেখো এক্স দিয়ে এই ব্র্যাকেটটা গুণ করব, তাহলে নন্দিতা বলো এক্স দিয়ে 3 মাইনাস এক্স কে গুণ করলে কত হবে, এক্স দিয়ে 3 কে গুণ করলে 3x, আর তারপরে এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার হবে, ও ঠিক আছে, না হাফ আছে সামনে, প্লাস এক্স স্কোয়ার প্লাস, দেখো হাফ ইন্টু পাইল বলবা 4 মাইনাস এক্স ইন্টু এক্স গুণ করলে কত হবে, ওটা এক্স, 4x মাইনাস এক্স স্কোয়ার সমান সমান, দেখো এখানে কাটাকুটি করেছি, 3 দুগুণে তাহলে কত হবে 6 হবে। এই লাইনে এবার কি করব বলো তো, ও এই লাইনে কি করব, লসাগু, এই লাইনে লসাগু হবে, কারণ কমন যাবে না, কারণ মাঝেরটাই হাফ নেই, লসাগু করলে দেখো নিচে 2 আর 2 হবে, তাহলে লসাগু 2, তাহলে এখানে নিচে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখানে যেটা আছে সেটা বসে যাবে, 3x মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারের নিচে কিছু নেই, এক আছে, তার মানে 2 দিয়ে এক্স স্কোয়ারকে আমরা গুণ করব, তাহলে হবে কত 2x স্কোয়ার প্লাস, এখানে 2 আছে, তাহলে যেটা আছে সেটা বসে যাবে, ইজ ইকুয়াল টু 6। আচ্ছা 2টাকে আমরা এদিকে নিয়ে যাব গুণ আকারে, না আগে মাইনাসটা কমপ্লিট করবো তারপরে, আচ্ছা 3x আর 4x যোগ করলে 7x, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ারে মাইনাস 2x স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার, এবার কাটবো, আর এই 2 দিয়ে 6 গুণ করলে 12 হবে, হ্যাঁ এইটা আর এটা কেটে যাবে, মানে হাত চুলকাচ্ছে, কাটতেই হবে এই লাইনে, 6 দুগুণে 12, না কেটে এমনি পড়ে লাইনে লিখলেও চলবে, 7 নিয়ে যাবো, আর আমাদের এখন কোর্টে গিয়ে বললো হাইকোর্টে যে ঘুষ দিয়ে পারে তোমাদের পেছনে একটা চায়ের ব্যবস্থা করে দিই নাকি, আর্ধেক তো চায়ের দোকান বানিয়েই ফেলেছে, ভুলভাল গল্প করছো,
হ্যাঁ এদের হয়নি, এদের হয়নি এখনো। আচ্ছা এখানেই করে দিই, এক লাইন আছে বাদ দাও। তাহলে বা x সমান সমান 12/7, x সমান সমান কত 12/7। তাহলে এবার সঞ্চারী বলবা 12/7। ও দাঁড়াও দাঁড়াও, উত্তরটা দেখ না, ও মিশ্রতে আছে, তাহলে ইজি হয়ে গেল। তাহলে সঞ্চারী বলো, এটাকে 12/7 কে মিশ্রতে নিয়ে গেলে কত হবে? থাক আর দরকার নেই। 5/7 মুছে ফেললাম, হয়ে গেছে না? তো টোকা হয়েছে তো। এ আদিত্য আর দেবনাথ, এই যে দুজনে চুপ করে গেল, কত ঠান্ডা হয়ে গেল, চুপ থাকো। পরের দিন শর্ট কোশ্চেন আছে, করাবো না, 10টা 11টা বাজতে দেবো, অঙ্কটা শেষ। আচ্ছা এরপরে উত্তর লিখে নেবা। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 1.5/7 সেন্টিমিটার। আচ্ছা আজকে তাহলে দুটো অঙ্ক হলো তো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা পরীক্ষার দলে কে কে আছে? ও বেশি সংখ্যক যখন পরীক্ষা নিতে মানা করছে, তাহলে পরীক্ষা নেব। কোষে দেখি 15.2 এর 12 থেকে 20 প্র্যাকটিস করবো। 12 থেকে 20 মধ্যে যেগুলো যেগুলো বলেছি সেগুলো। না থাক, আচ্ছা গুটিয়ে নিও না। এই চ্যাপ্টারে বড় কোশ্চেন শেষ হয়ে গেল মানে কি পরের চ্যাপ্টারের সূত্র লেখাতে হবে তো। বই আনছো তো, বই হবে, ওগুলো ছোট ছোট অঙ্ক পরের দিন করবো। সূত্র মুখস্থ করে শুরু করে দিতে হবে, একদিনে পারবা না, দুদিন দেবো ওই জন্য। তা আমরা 15.2 এ আছি, তুই 3 এ চলে গেলে কেন? 2 শেষ করি কি গো? না গো বাবা থাক, তুমি কেটে দাও ভুলভাল লেখা থাকলে। দেবেই লিখেছে, এখন বলছে কি সব লেখা আছে, তাই আচ্ছা দেয়ালে লেখা জিনিসপত্র তো দেখতে হবে না। এই শোনো, খাতায় হেডিং করবা হচ্ছে চতুর্ভুজ। খাতায় হেডিং করো। ওরে না, এই চ্যাপ্টারটা 3টে চ্যাপ্টার একসঙ্গে আছে 15-এর মধ্যে, এখনো আরেকটা 15.3 আছে। কুড়ে হয়েছে কত? জেরক্স দেওয়ার পরে 2 দিন পরে বলে দেবে জেরক্সটা হারিয়ে গেছে, আরেকটা দাও। সূত্র নিজে খাতায় লেখো না, দেব একটু চুপ থাকো। আচ্ছা 1 নাম্বার সূত্র হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সূত্র এবছর লিখেছিলাম, প্রথম দিকের অঙ্কগুলো করানোর জন্য লিখেছিলাম না, ওইগুলো লাগবে।
না না, এবার ট্রাপিজিয়াম দিয়ে শুরু করবো। এক পেজে হয়ে যাবে। হ্যাঁ না, আচ্ছা ট্রাপিজিয়াম যারা যারা চেনো না তাদের বলে দিই, ট্রাপিজিয়াম হচ্ছে ঘরের চালের মতো হয় এরকম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। এই অঙ্কগুলো করতে গিয়ে 15.1 এবং 15.2 এর সকল সূত্র কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ট্রাপিজিয়াম এঁকে রাখো নাহলে বুঝবে কি করে। ওটা খারাপ কিছু না। হ্যাঁ বলো, বলে ফেলো বলে ফেলো। দেওয়া বইতে দেওয়া আছে, বইতে দেওয়া নেই ওসব বই, না দিলেও চলবে, না দিলেও চলবে। পেজ নাম্বার 216, পেজ নাম্বার 216। না সব দরকার নেই, ভুলে গুলিয়ে যাবে। দুয়েরটা দুয়েরটা টুকতে হবে না ওর। রম্বস এর ক্ষেত্রফল হাফ ইন্টু এই দুটোতেই হয়ে যাবে। হ্যাঁ বিজ্ঞান পরের দিন। হ্যাঁ কি গো, দাঁড়াও 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 দাঁড়াও, বলো দাঁড়াও। আচ্ছা এই পেজের নিচে একটুখানি ফাঁকা রাখবো, হ্যাঁ পরে হয়তো এখানকার আর কতগুলো সূত্র অঙ্কের ভেতরে থাকবে, সেগুলো লেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা জীবন বিজ্ঞানে কোশ্চেন লেখানো আছে না তোমাদের? তাহলে আবার কি বাষ্পীভবনটা পড়ে নাও আজকে, সব পরের দিন না? হ্যাঁ হ্যাঁ ছুটি হতো, সময় যখন আছে, যখন ছুটি দেখি হবে।
ঠিক আছে, বলো বরিতা, গাছের পাতার রং কেমন হয়? সবুজ হয়, কেন হয়? ক্লোরোফিল থাকে। আচ্ছা, ওটা কি দরকার? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু পাতা হলুদ হয়, তাই না? কেন হয় গো? ওই পাতায় কি থাকবে? কোন ধরনের ক্লোরোপ্লাস্ট থাকবে? ধরো গাছের পাতার রং হলুদ, তাহলে তার মধ্যে কোন ক্লোমোপ্লাস্ট? ইয়েস। আচ্ছা, এবার শোনো, উদ্ভিদের বাষ্পমোচন, তাহলে এই যে বাইরে বিট্টু, উদ্ভিদ বাষ্পমোচন কোন অঙ্গের সাহায্যে করে? উদ্ভিদের গাছের মূল, পাতা, কাণ্ড কোন অঙ্গের সাহায্যে বাষ্পমোচন হয়, বাষ্প বেরোয়? কোথা দিয়ে? মাটি দিয়ে বেরোয়? পাতা দিয়ে, পাতা দিয়ে বেরোয়। আচ্ছা, গাছের, আচ্ছা ঠিক আছে, গাছের পাতা কখনো তুলে আলোর দিকে ফেলে দেখেছো? যদি যে কোনো, না ও সবাই মিলে হুজ্জুতি করবা, কোনো দরকার নেই, বাড়িতে করে নেবো। আচ্ছা, এটা হচ্ছে স্থলবদ্ধ গাছের পাতা, অনেকটা এই ধরনের হয়। যাই হোক, শোনো শোনো, স্থলবদ্ধ গাছের পাতায় আমি দেখেছি যে যথেষ্ট ভালো করে বড় বড় আকারে ছিদ্রগুলো বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, গাছে বড় বড় পাতা, সেগুন গাছ, সেগুন গাছ আনতে হবে, সেগুন গাছে বড় পাতা কোথায় পাবো? নেই তো, দরকার নেই, এখন সাপ টাপ আছে, দরকার নেই। বাড়ি গিয়ে দেখে নেবা, গাছের পাতা যখন সূর্যের দিকে ধরবা বা আলোর দিকে ধরবা, দেখবে যে মাঝখানে ফুটো 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 দেখা যাচ্ছে। ওগুলো ওগুলো হচ্ছে আসলে কি বলতো, এই ছিদ্র, যে ছবিটা এঁকেছি, এই যে ছিদ্রটা, সেটাই হচ্ছে কি তোমরা দেখতে পাও, সেগুলোকে বলা হয় দেববিশ্বাস পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র বলা হয়। এবার শোনো, পত্ররন্ধ্র কিভাবে কাজ করে। আচ্ছা, দিনের বেলা যখন সূর্যালোক থাকে, গাছের শরীর গরম হয়, গাছ তখন কি করে? বাষ্পমোচন করতে চায়। এটা বাষ্পমোচন যখন করে, তখন ঘটনাটা কিভাবে ঘটে, পাতায় যে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, তার নাম কি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র এর দুই পাশে দুটো কিডনি শেপ, কিডনি মানে শিমের বীজ জাতীয় আকারের দুটো কোষ থাকে, তাদের বলা হয় কি? রক্ষী কোষ। ইংরেজিতে গার্ড সেল পরীক্ষার সময় দেয় মাঝে মাঝে, রক্ষী কোষ দেয়। হ্যাঁ, না না, ওরম দেখতে হয়। আচ্ছা, এর মধ্যে নিউক্লিয়াস থাকে, এই কথা না, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এই অংশটার চারিপাশে যে বিষম আকৃতির কোষগুলো থাকে, তাদের বলা হয় কি? সম্পূরক কোষ। আচ্ছা, তোমরা ইয়ে গাছ দেখেছো, কচা গাছ? হ্যাঁ, ওই অনেকে বেড়া দেয় না,
অনেকে ওই ডাটি পেটে ওই বাবুল চূড়ায় অনেকে দাঁত মাজে ওটার ডাল ভেঙে। হ্যাঁ, একটা গাছ, কচা গাছ বলে, ব্যারেটারে দেয় দেখবা। আচ্ছা, কচা গাছের গা দেখবা তেলে আছে, কত না, কচা গাছের গা দেখবা একদম তেলা হয়, হয় না? এই তেলার মধ্যে দেখবা জায়গায় জায়গায় চিরা চিরা দাগ থাকে, কারণ গুটি 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 থাকে। না না, ছাল না, দেখবে যে গায়ের উপরে জায়গায় জায়গায় চেরা চেরা দাগ থাকে, একটু খসখস হয়, সেগুলোকে বলে লেন্টিসেল। কি বলা হয়? লেন্টিসেল। আচ্ছা, তার মাঝখানেও কিন্তু বাষ্পমোচন হতে পারে। কি ওটা? আঠা। তাহলে মানে জল বেরিয়ে চলে আসে ভেতর থেকে, আসতেই পারে। যেমন যদি তোমার যদি এখন গাল টিপে ধরা হয়, দুধ বেরিয়ে যাবে। ছুটির সময় সবাই মিলে গাল টিপে দেবো। আচ্ছা, এবার চলেছি। আচ্ছা, পাতাতে এই যে, তুমি কি খুঁজছো এসব? আচ্ছা, অ্যালোভেরা গাছের পাতা দেখেছো কেমন হয়? স্থূল হয়, মোটা হয় না। আচ্ছা, দেখবা যে কার কার বাড়িতে আছে ছাদের উপরে অ্যালোভেরা? মাটিতে না ছাদে? আর আনতে হবে না, ছাদে আছে। আচ্ছা, যাদের বাড়িতে ছাদে আছে এই ঘটনাটা যদি খেয়াল করে থাকো, দেখবে যে এই যে এখন বৃষ্টি হয়েছে, দেখবে যে বর্ষাকালে গাছের পাতাগুলো আস্তে আস্তে ফুলে মোটা হয়ে যাবে, হয়ে গেল। শীতকাল থেকে, না না, এখন তো বর্ষা সবে শুরু হলো, আস্তে আস্তে মোটা হবে। দেখবা যে শীতকাল শুরু করে মানে বৃষ্টি আর হবে না। ওটা ভাঙতে হবে। এই শোনো, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে পাতাগুলো না, পাতাগুলো মোটা হয় না, এই পাতাগুলোর উপরে থাকে কি বলতো, কিউটিনের আস্তরণ, কিউটিকলের আস্তরণ থাকে, কিউটিকলের আস্তরণ থাকে। ব্যাপারটা দেখবে যখন গরমকাল, এই যে এই সপ্তাহ বা 2-3 দিন আগে পর্যন্ত শীতকাল থেকে কোনো রকম বৃষ্টি হয়নি, খুব গরম ছিল, এই পাতার মধ্যে যে জেলি জেলি পদার্থ থাকে, দেখা যায় যে কি এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। এখন বৃষ্টি, গাছ নিজে নিজে নিজের খাবার করে, ওখান থেকে শোষণ গ্রহণ করে। এই যে বর্ষাকাল চলে এলো, গাছ এবার কি করবে, মাটি থেকে জল নেবে, দিয়ে এই পাতার মধ্যে আবার সেই জেলি জেলি পদার্থগুলোকে সঞ্চয় করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যখন প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে না, গাছ কি চাইবে? পাতা থেকে বাষ্পমোচন কম হতে, তখন এখানে প্রচুর পরিমাণে কিউটিকলের আস্তরণ পড়বে। কিন্তু যখন বাষ্পমোচনের দরকার হয়, দেখা যায় কি এই কিউটিকলের আস্তরণের মধ্যে দিয়েও কিছু পরিমাণে বাষ্পমোচন ঘটছে। ঠিক আছে, বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী। আচ্ছা, বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী অনেকটা কি বলতো, ছাদে ভেজা কাপড় শুকাতে দেওয়ার মতো। বাষ্পমোচন হয় সাধারণ ব্যাপার। যদি পরিবেশে প্রচুর পরিমাণে বাষ্প থাকে, তাহলে জামা প্যান্ট শুকাতে টাইম বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, মানে বাষ্পমোচন কম হবে। তাহলে যদি বাতাসে আর্দ্রতা থাকে, তাহলে বাষ্পমোচন মানে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন কম হবে। শীতকালে বাষ্পমোচন বেশি না কম হবে? শীতকালে বাষ্পমোচন বেশি হবে, কারণ বাতাসে বাষ্পের পরিমাণ কম আছে। আচ্ছা, বায়ুর আর্দ্রতা, এটাই বললাম। উষ্ণতা, গরমকালে এই যে কিছুদিন আগে পর্যন্ত যখন প্রচুর গরম পড়ছিল, আজকে তো তাও ঠান্ডা আছে, তখন বাষ্পমোচন বেশি হচ্ছিল নাকি আজকের দিনে বেশি হবে? যখন প্রচন্ড রোদ পড়ছিল, দেখবে যে কিছু কিছু গাছের পাতা নেতিয়ে পড়ে, মানে ডগাটা যবে কচি হয়েছে সবে নুতিয়ে পড়ে, ওটাকে বলে অবনমন। আচ্ছা, রাত্রিবেলা অবনমন, মাথায় এমন আছে অবনমন বলে, আর রাত্রিবেলা আবার সেটা ঠান্ডাতে ঠিক হয়েছে। আচ্ছা, উষ্ণতা, তাহলে বলো উষ্ণতা যদি বাড়ে, তাহলে বাষ্পমোচনের হার বাড়বে। চলে আসি বায়ু প্রবাহ। আচ্ছা, গাছের পাতা যদি এটা হয়, পাতার উপর দিয়ে বাষ্প বেরোচ্ছে, বাতাসেও বাষ্প আছে, যদি এখন বায়ু প্রবাহ চলে, পাতার উপরে সব বাষ্প বায়ুর সঙ্গে উড়ে চলে যাবে, তাহলে পাতার উপরে বাষ্প খালি, তাহলে বাষ্পমোচনের হার বাড়বে। ওকে, বায়ু প্রবাহ হলে বাষ্পমোচনের হার বাড়ে। আচ্ছা, এরপরে কি বলেছে? ও আচ্ছা, আরেকটা বিষয় আছে, প্রবল যখন ঝড় বৃষ্টি হয়, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তখন আবার বাষ্পমোচন জিরো। চলে আসে আলো। আচ্ছা, যখন দিনের বেলা আলো পড়বে,
তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কি হবে না? হবে না, অক্সিজেন উৎপন্ন হবে। তখন সেটাকে ছাড়ার জন্য পত্ররন্ধ্র খুলবে কি খুলবে না? খুলবে, আর পত্ররন্ধ্র খুললে বাষ্পমোচন হবে। তাই এই জন্য বলে আলোর ক্ষেত্রে একটু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামান্য পরিমাণ বাষ্পমোচন ঘটবে। আচ্ছা, এবার যদি পাতার গঠন ও বৈশিষ্ট্য, কঙ্কনা পাতা দেখেছো গাছের? কি কি স্ট্রাকচারের পাতা দেখেছো? জীবনে পাতা দেখে নিও। আচ্ছা আদিত্য, একটা গাছের নাম বলো। তুলসী গাছের পাতার সাইজ, এই আস্তে আস্তে আসবো। তুলসী তুলসী এই কথা না, চুপ। তুলসী গাছের পাতার সাইজ ছোট। বড় সাইজের পাতা কোন গাছে থাকে? সেগুন গাছ, তাল গাছ, তাই না? হ্যাঁ, এটা সেগুন পাতা। আর কলা পাতা, হ্যাঁ এর থেকে বড় হয়। কলা পাতা বোটে ধরছে না, হাঁপে গেছি। হ্যাঁ, ওটা ছাগলে খেয়ে নিয়েছে সেট। আচ্ছা এই শোনো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি পাতার উপরিতলের ক্ষেত্রফল বাড়ে, তার মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকবে, তাহলে বেশি থাকলে বাষ্পমোচনের হারও বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু গাছ আছে, যেমন মনে করো ফণি মনসা, তার কাটা তোমাকে ফুটিয়ে দেবো। গল্প করছো কোনো তো? আচ্ছা, ফণি মনসা গাছের পাতা কিসে রূপান্তরিত হয়েছে? কাঁটাতে। আচ্ছা, কাঁটাতে যে রূপান্তরিত হলো কেন হলো? কারণ ফণি মনসা থাকে কোথায়? মরুভূমি অঞ্চলে, এবং মরুভূমিতে বৃষ্টির পরিমাণ কম। তাই জন্য ওদের গাছের পাতা যদি থাকে তাহলে বাষ্পমোচন হবে, আর জল বেরিয়ে গেলে সে মরে যাবে। ওই জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এছাড়া আরো আছে হচ্ছে পাইন গাছ। পাইন গাছের পাতা কেমন হবে? ছিল এখানে একটা, ও হয়ে গেছে, বাহ। পাইন গাছের পাতা দেখেছিলাম, ছুঁচের মতো হয়, সরু সরু হয়। রিয়া পরিতা সাপ্লাই দিয়েছিল, গাছ কেটে ফেলেছে। তাহলে পাইন গাছের পাতাগুলো কেমন হয়? ছুঁচের মতো হয়। সেক্ষেত্রে বাষ্পমোচনের হার কম হবে না বেশি হবে? কম হবে। আচ্ছা, কি কি বলছে দেবী? আচ্ছা, আকাশমণি গাছ কেউ দেখেছো? আকাশমণি গাছের পাতা বাঁশের মতো লম্বা, তেজপাতার মতো হয় অনেকটা। তাহলে ওই গাছের পাতা, ওটা কিন্তু এক ধরনের জাঙ্গল উদ্ভিদ, মানে কি অশান্তি। তোমার কোন দিন ভালো লাগে গো? আমার হোটেল নাকি খাওয়াবো, রোজ এসে টিস্যু পেপার? না না, কাগজের তলায় দিতে হবে, চামচ চামচ রাখা যাবে না, না সব। আচ্ছা আদিত্য, বলবা বিষয়টা হচ্ছে যে, যে গাছের কথা বললাম, আকাশমণি গাছের পাতা যদি কেউ হাতে নিয়ে দেখবা, পাতার উপরিতল খুব চকচকে হয়, হালকা মোমের আবরণ থাকে। হয়েছে, এর কারণ কি? যাতে বাষ্পমোচনের হার কম হয়। এটা এক ধরনের জাঙ্গল উদ্ভিদ। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে করবি গাছ, রক্ত করবি। করবি গাছ আমাদের বাড়ির সামনে, এদের বাড়িতেই আছে, দেখা যায় এখান থেকে। ডাল ভেঙে নিয়ে আসবো। না না, আনতে হবে না, না। আচ্ছা, এবার শোনো, বাষ্পমোচনের কতগুলো তাৎপর্য আছে। তোমাদের কোশ্চেনে আমি আশা করি ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি। এই কোশ্চেন বার করো, কোশ্চেনের জেরক্স বার করবা সবাই। হ্যাঁ, পাওনি তুমি? এ নাও।
ও আসলে কি বলতো, ওই ডিটিপি করার সময় ওটা আর মোছা হয়নি, ঠিক আছে। আচ্ছা তোমাদের হচ্ছে উইল্টিং অবনমন হবে, বাষ্পমোচন কেন ক্ষতিকারক প্রক্রিয়া, এইটুকুনি। আচ্ছা তোমাদের হচ্ছে বাষ্পমোচন হবে কোশ্চেন নাম্বার 67 থেকে এই তৃষা দাও, আচ্ছা কঙ্কনা দাও, আমাকে দাও। আচ্ছা বাষ্পমোচনের শেষ পর্যন্ত পরিবহন, দাঁড়াও দাঁড়াও, না না তোমাদের হচ্ছে 87 10-12টা প্রশ্ন, হ্যাঁ 87 টেক্সট বইয়ে এখন পড়ানো শেষ হয়নি বলে দিচ্ছি। আচ্ছা এখানে কোশ্চেন, আচ্ছা জগৎ এবার তোমাদের তাৎপর্য বলে শোনো, বাষ্পমোচনের তাৎপর্য অনেকগুলো আছে। এবার বাষ্পমোচনের ফলে দুটো জিনিসই হয়, ক্ষতিও হয় আবার লাভও হয়, হয়েছে। যেমন হচ্ছে বাষ্পমোচন যদি না হতো তাহলে গাছ কিন্তু মূল থেকে জল শোষণ করতে পারতো না। 2 নম্বর হচ্ছে রসের উৎস্রোত, রসের উৎস্রোত। আচ্ছা তোমরা কোনোদিন গাছকে আলতার মধ্যে ডুবিয়ে রেখেছো? রাখোনি। ওরে এক দিনে, ওর মিনিমাম 48 ঘন্টার প্র্যাকটিক্যাল হবে না, করে দেখাও করে দেখাও। আচ্ছা আরেকটা হচ্ছে বাজারে দেখবে যে ওই সরস্বতী পুজোর সময় ভালো পাওয়া যায়, বিভিন্ন কালারের রজনীগন্ধা ফুল পাওয়া যায়, সাদা কালারের ফুলকে নীল কালারের চুবি রাখে নীল হয়ে যায়, গোলাপ পাওয়া যায় এরকম। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো কেন হয়? ব্যাপারটা হচ্ছে গাছ মাটির তলা থেকে জল শোষণ করে, তখন রঙও শোষণ করে নেয়। তাই জল শোষণ করার যে ঘটনা, এটাকে কি বলা হচ্ছে? রসের উৎস্রোত। কি বলা হচ্ছে? রসের উৎস্রোত। আচ্ছা পত্র তলে উষ্ণতা হ্রাস, আচ্ছা আমরা জানি কি মেঝে যদি জল দিয়ে একবার মুছে নি তাহলে জল বাষ্পীভূত হবে, মেঝে থেকে লিনতাপ নেমে মেঝে ঠান্ডা হয়ে যাবে, তাহলে পাতা থেকে যখন বাষ্প বেরোয় তখন পাতাও কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। পরে যে রসস্ফীতির চাপ বজায় রাখা, বাষ্পমোচনের ফলে ওই রসস্ফীতির চাপ বজায় থাকে, মূল থেকে জল শোষিত হয়। পরেরটা যে প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ, উদ্ভিদের মূল দ্বারা যে পরিমাণ জল শোষণ করে তার বেশিরভাগটাই বিভাগীয় কাজে লাগে, এবার যেটা লাগে না সেটা বাষ্পমোচন হয়ে যায়, হয়ে গেল। ক্ষতিকারক ভূমিকা, এই যে কিছুদিন আগে প্রচন্ড গরম গেল, উপকারী হ্যাঁ দুটোই পড়বো। আচ্ছা কিছুদিন আগে যে গরম গেল সেখানে যে নতুন চারা গাছ বেরিয়েছিল, দিনের বেলা কি দেখা যেত? এত পরিমাণে বাষ্পমোচন হচ্ছে যে গাছের মাথাটা নেতিয়ে পড়তো। এই ঘটনায় কি বলা হয়? অবনমন। কি বলা হয়? অবনমন। এটা কিন্তু ক্ষতিকারক, কারণ গাছ মরে যেতে পারতো। আচ্ছা এবার হচ্ছে পর্ণমোচী বৃক্ষ বা জাঙ্গল উদ্ভিদের উপর বাষ্পমোচনের প্রভাব। আচ্ছা পর্ণমোচী উদ্ভিদের ক্ষেত্রে শীতকালে, শীতকালে কোন কোন গাছের পাতা ঝরে যায়? চালতা গাছ বাড়িতে আছে ওই জন্য, জিবলি গাছ, আমড়া গাছ, ওই ডাঁটা হয় কি বলে ওগুলোকে, সজনে গাছ ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ এমনি কেটে দেয়। হ্যাঁ বলো। জিবলি গাছ হচ্ছে দেখবে এক ধরনের গাছ আছে, গাছ থেকে প্রচুর পরিমাণ আঠা বের হয় লালচে লালচে কালারের, ওটাকে বলে জিবলি গাছ বা জিওল গাছ। শুয়োপোকা হয় প্রচুর। আচ্ছা ঠিক আছে, এই শোনো তাহলে বাষ্পমোচনকে ক্ষতিকারক প্রক্রিয়া কেন বলবো? কারণ বাষ্পমোচনের ফলে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ফলে কি হয়? গাছ অবনমন, মারা যায় না, অবনমন ঘটে। আচ্ছা তোমরা যখন তাৎপর্য লিখবে ভালো করে শুনে নাও, বাষ্পমোচনের তাৎপর্য 3 মার্কে থাকবে, দুটো আলাদা স্টেপে লিখতে হবে। যখনই তাৎপর্য দেবে দুটো কথা বলতে হবে, যে বাষ্পমোচন এর তাৎপর্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উপকারী, একটা হচ্ছে অপকারী। উপকারী দুটো তাৎপর্য, অপকারী একটা তাৎপর্য দিয়ে 3টে পয়েন্ট ভালো করে লিখবা। আচ্ছা না 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 উপকারী তো 3-4টে আছে, তাহলে উপকারী 3টে দেবে, অপকারী একটা দেবা, 4টে পয়েন্ট লিখবে। হ্যাঁ বলো কি? পেছনে পেজে ক্ষতিকারক ভূমিকা ওইটুকুনি, ঠিক আছে। যদি পয়েন্ট না করো তাহলে কিন্তু নাম্বার কমবে, খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে আজকের বাষ্পমোচন। চলো বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে নিও, হ্যাঁ। আর যারা ফুল নাম্বার পেয়েছো তাদের লয়েন্সের ব্যবস্থা করে ফেলি। খাবো নাকি?
আমার পাওয়ার না পাওনা দিকে তুই আমাকে দাও আবার খাওয়া সেটা আমি দিতে দেবো এবার দেখ কি কাজ এটা আরে বাবা রে আর ওই দেবে আমার বাবা এটা মাথা ঘুরছে আমার কি লেখা আছে কিছু দেখতে পাচ্ছি আরে কি করছিস মুখে ভালো করে দেখ এই দেখ দেখতেই পাচ্ছি না পড়াশোনা ডাল ডাল তার সামনেটা দেখে নে আগার গায়িকা কি সব কে লিখেছে তোর মতো ভাব তুই লিখেছিস হয়তো আমার তোকে বিশ্বাস আছে হ্যাঁ হ্যাঁ কি করছে না বন্ধ করে দে সব লিখছে দাদা লিখছে পরিদের কষ্ট হচ্ছে দাদা লিখছে এ পরি যেটা বলছিলাম আরে বন্ধ